এখানে আমাদেরকে বলতেছে এই বরাবর হচ্ছে x অক্ষ আছে আর এই বরাবর কি আছে y অক্ষ আছে, ঠিক আছে। তারপরে এদিকে একটা ফোর্স কাজ করতেছে আমাদের, যে ফোর্সের নাম হচ্ছে F2 ফোর্স, এটার মান কত 8 নিউটন। আর এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে যেটার মান হচ্ছে F1 ফোর্স। অফ করে দাও, ফ্যানটা একটু অফ করে দাও, সমস্যা নেই, ফ্যান অফ করে দাও। আর এই বরাবর হচ্ছে F1 ফোর্স কাজ করতেছে যেটার মান হচ্ছে কত 12 নিউটন, ঠিক আছে। এখন এদের মধ্যকার কোণটা কত আলফা, এটার মান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তা আমাদেরকে বলছে F1 এবং F2 এর রেজাল্টেন্ট যেটা, এই যে রেজাল্টেন্টটা F টা, এইটা x অক্ষের সাথে কত কোণ করছে এই কোণটা আমাদেরকে বের করতে বলতেছে। তাহলে আমরা এই কোণটা বের করব আর এই কোণটা বের করব, এই দুইটা কোণের যোগফলই হচ্ছে লব্ধি x অক্ষের সাথে কত কোণ করছে সেটা, ঠিক আছে। তাহলে এই কোণটা কত হবে, ডেফিনেটলি এই কোণটা কত হবে বলো। এই কোণটা যদি 60 হয়, এটা যদি 60 হয়, তাহলে এই কোণটা কত হবে, অবশ্যই 30 ডিগ্রি হবে, ঠিক আছে। অর্থাৎ এইটা আমরা বের করে ফেলেছি, এটাকে আমি নাম দিচ্ছি থিটা 1। তো এই থিটা 1টা কত, বা এটাকে নাম দিচ্ছি আমি থিটা 2। থিটা 2টা হচ্ছে কত 30 ডিগ্রি, আর এই থিটা 1 এটাকে আমি থিটা 1 নাম দিচ্ছি, বুঝছি। এই থিটা 1টা কিভাবে বের করব, লব্ধির কোণ বের করার সূত্র দিয়ে। তাহলে tan থিটা 1 কত হবে, q sin alpha ডিভাইড বাই p প্লাস q cos alpha। আলফাটা হচ্ছে f1 এবং f2 এর মধ্যকার কোণ যেটা সেটা, ঠিক আছে কিনা। তাহলে আমরা এখানে লিখবো sin কত ডিগ্রি, sin হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এখানেও আমরা লিখবো cos 60 ডিগ্রি। sin 60 cos 60 এর সাথে কে বসবে, এই থিটা 1 কোণটা লব্ধি যার সাথে করে নাই, এই থিটা 1 কোণটা লব্ধি করে নাই কার সাথে, f1 এর সাথে, 12 এর সাথে। তাহলে এখানে কত বসবে 12 বসবে। তারপর এখানে কত বসবে, থিটা 1 কোণটা লব্ধি যার সাথে করছে সে হচ্ছে কোথায় বসবে, এইখানে বসবে। তাহলে এটা কত আসে বলছিলাম যে 34.58 ডিগ্রি, এটা হচ্ছে 34.58 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে লব্ধি x অক্ষের সাথে কত কোণ করছে, x অক্ষের সাথে এই যে টোটাল 34.58 যোগ হচ্ছে কত 30 ডিগ্রি, বা আমরা বলতে পারি কত 66.58 ডিগ্রি কোণ করে, ঠিক আছে। ক্লিয়ার, সবাই বুঝছিস? ওকে, সো এটা বুঝলে এবার আমরা চলে যাচ্ছি বল দুটি লব্ধির অনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশের মধ্যে কোনটা বেশি বের করতে বলছে, ঠিক আছে। তো দেখো খেয়াল করো, এরপর আমাদের বলছে বল দুটি লব্ধির অনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশ, অর্থাৎ এই যে লব্ধি নিয়ে কথা বলতেছে, এই লব্ধিটার অনুভূমিক উপাংশ আর উল্লম্ব উপাংশ কত হবে। তো উপাংশ নিয়ে আমি একটু কথা বলি, সানি শুরুভাবে বসো। আমরা উল্লম্ব উপাংশ নিয়ে কথা বলি, দেখো আমরা উল্লম্ব উপাংশ নিয়ে কথা বলি। এই যে আমার হচ্ছে একটা ফোর্স, এই ফোর্সটাকে আমি অনুভূমিক বরাবর অনুভূমিক উপাংশ বের করব, এই ফোর্সটা কি উপাংশ বের করব, অনুভূমিক উপাংশ বের করব, তারপরে উল্লম্ব উপাংশ বের করব। এই ফোর্সটা কি বের করব, উল্লম্ব উপাংশ বের করব। তাহলে দেখো এটা কিভাবে বের করতে হয়। তো এই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই ফোর্সটা অনুভূমিক উপাংশ বের করব আর উল্লম্ব উপাংশ বের করব। তো দেখো এই ফোর্সটা x অক্ষের সাথে, এই x অক্ষের সাথে কত কোণ করছে, আলফা কোণ করছে। ফর এক্সাম্পল আলফা কোণ করছে, তাহলে যার সাথে কোণ উৎপন্ন করছে সে হবে cos উপাংশ, মাথায় রাখবে সে কি হবে cos উপাংশ। আমি যদি ধরি যে এটা x অক্ষের সাথে আলফা কোণ করছে, বা এই দিকের সাথে কত কোণ করছে, আলফা কোণ করছে, তাহলে এই দিকে এই ফোর্সের cos উপাংশটা থাকবে, বুঝছি। আমি বলতেছি না অনুভূমিক উপাংশ, আমি কি বলছি cos উপাংশ। অর্থাৎ এইটাকে যদি আমি আলফা ধরি, তাহলে এটা হবে আমার cos উপাংশ, মানে তখন উল্লম্ব উপাংশটা কত হবে, cos আর cos হবে, বুঝছি কিনা। তাহলে যার সাথে কোণ উৎপন্ন করবে সে হচ্ছে cos উপাংশ, আর অনুভূমিক বরাবর অলওয়েজ অনুভূমিক উপাংশ থাকবে, উল্লম্ব বরাবর অলওয়েজ উল্লম্ব উপাংশই থাকবে, বুঝছি। তাহলে উল্লম্ব উপাংশ cos হইতে পারে, অনুভূমিক উপাংশ sin হইতে পারে, বুঝছি কিনা। cos sin দিয়ে আমি উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশ চিনব না, কার সাথে কোণ উৎপন্ন করতেছে সেটা হচ্ছে ম্যাটার। তা আমি যদি ধরি যে এই দিকের সাথে আলফা কোণ করছে, তাহলে এই দিকটা হবে আমার cos উপাংশ, তাহলে এটাকে আমরা কি লিখবো তখন f cos alpha। আর উল্লম্ব উপাংশটাকে তখন কি লিখবো, দেখো উল্লম্ব উপাংশটাকে আমরা লিখবো হচ্ছে এই কোণটা কত, এটা আলফা হলে এটা কত হবে 90 মাইনাস আলফা না, 90 মাইনাস আলফা। তাহলে আমরা এটাকে উল্লম্ব উপাংশটা লিখবো f cos কত 90 মাইনাস আলফা। দেখো তাহলে cosটা 90 এর জন্য কি হয়ে যাবে, তখন sin হয়ে যাবে। তো আমরা লিখবো হচ্ছে f sin alpha, বুঝছি কিনা, f sin alpha। তাহলে উল্লম্ব উপাংশটা কত, f sin alpha। বেসিক কিন্তু ওইটাই, যার সাথে কোন উপাংশ বলতে আমরা কি লিখি, অলওয়েজ cos লিখি,
এবং ওইটা যার যত কোণ করছে সেই কোণটা বসায়, বুঝছি কিনা? তাহলে এটা একটা এই উলম্ব উপাংশের সাথে কত কোণ করছে 90 মাইনাস আলফা, cos টা 90 এর জন্য কি হয়ে যাবে sin হয়ে যাবে, তাহলে f sin আলফা, বুঝছি? আচ্ছা তাহলে অনুভূমিক উপাংশ হচ্ছে f cos আলফা, উলম্ব উপাংশ হচ্ছে f sin আলফা। এরপরে আমি যদি এইটাকে কোণ না ধরে, আমি যদি দেখো আমি একটু ক্লিয়ার করে দিই, আমি যদি কোণ এইটাকে ধরতাম, আমি যদি এইটাকে কোণ ধরতাম, তাহলে এই উপাংশটাকে আমি বলতাম, উলম্ব উপাংশটাকে আমি কি বলতাম তখন f cos আলফা বলতাম, আর অনুভূমিক উপাংশকে আমি কি বলতাম f sin আলফা, মানে f cos 90 মাইনাস আলফা, তার মানে কত f sin আলফা। ব্যাপারটা বোঝা গেছে? কোনটাকে কোণ ধরতেছি সেটার উপরে আমি কথা বলবো, বুঝছি কিনা? তাহলে এবার আমাদেরকে বলতে দেখো উপাংশে বিভাজিত করতে এই লব্ধি ফোর্সটাকে দুইটা উপাংশে ভাগ করতে বলছে, অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। তাহলে আমি এখান থেকে এই F2 এর চিত্রটা তুলে দিচ্ছি, এই F2 এর চিত্রটা তুলে দিয়ে তোমরা আমাকে বলো যে এইখানে দেখো এই যে F ফোর্সটা এই x অক্ষের সাথে এই কোণটা কত ছিল 66.58 ডিগ্রি ছিল, এই কোণটা হচ্ছে 66.58 ডিগ্রি, ঠিক আছে কিনা? তাহলে উলম্ব উপাংশের সাথে এই যে y অক্ষের সাথে, ঠিক আছে, y অক্ষের সাথে এই কোণটা কত হবে বের করো, চাইলে বের করতে অনেক ভাবে করতে পারো। দেখো এটা বের করা মানে বের করেও করতে পারো, না বের করেও করতে পারো। আমরা বলে দিব লব্ধি ফোর্সের, একটু খেয়াল করো নাকি, লব্ধি F এর, লব্ধি ফোর্স F এর অনুভূমিক উপাংশটা কত হবে, অনুভূমিক উপাংশ এটা কত হবে f cos আলফা, আলফাটা কত 66.58 ডিগ্রি। আমরা লব্ধি ফোর্সের মান জানি না, লব্ধি ফোর্সের মান কি আমরা বের করছিলাম, লব্ধি ফোর্সের মান কি আমরা বের করছিলাম, বের করি নাই, তাহলে বের করে ফেলি যে লব্ধি ফোর্স F টা কত হবে √ F1 স্কয়ার যোগ কত হবে F2 স্কয়ার 2 F1 cos কত ডিগ্রি 60 ডিগ্রি, ওদের মধ্যকার কোণ 60 ডিগ্রি। তাহলে F1 এর মান কত এখানে 12, তাহলে 12 স্কয়ার যোগ কত হবে 8 স্কয়ার, তারপরে কত হবে 2 * 12 ইনটু হচ্ছে কত 8, 2 * 12 * 8 cos 60। आंसरটা আমাকে একটু বলো তো কোনটা, নির্ভুল ভাবে বলিও, যেই বলে হচ্ছে 4 রোড 19 বা কত 17.44, ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা বুঝে গেছি, হ্যাঁ 12 পরে কি লিখছেন 12 ইনটু হচ্ছে কত 8, 12 * 8 cos 60 ডিগ্রি। এই দুটো এই ফোর্সের মান বের করছি আর কি, এই ফোর্সের মান বের করছি ওই যে √p² হ্যাঁ অবশ্যই সূত্র ভেক্টর ক্লাসে। আচ্ছা তুমি তোমার ভেক্টর ক্লাস পাও নাই, পাইছিলাম আমরা, পাইছিলাম না, পাইলেও তো এখানে ইউটিউব আছে, তোমরা দেখে নিবা আর কি। এটা কিন্তু প্রথম সূত্র √p² q² 2dq cos আলফা, ঠিক আছে না? প্রথম ক্লাসে পড়াইছে, এগুলো পড়াইছি তো, সেকেন্ড ক্লাসে মনে হয় পাইছি। আচ্ছা সেকেন্ড ক্লাসে তো আমরা সব সূত্রগুলো একসাথে নোট দিই, এগুলো তোমরা করবা যে নোটগুলো তোমরা করবা যে দেখো p² q² 2dq কত cos আলফা, এটা হচ্ছে লব্ধির মান বের করার সূত্র। কি বলছি, লব্ধির মান বের করার সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা তাহলে এটার অনুভূমিক উপাংশটা কত, এই যে আমরা এবার বসে দিই, যেটা অনুভূমিক উপাংশ হচ্ছে 17.44, 17.44 cos কত ডিগ্রি 66.58 ডিগ্রি, কত বের হয় 6.93, এইটা হচ্ছে তার অনুভূমিক উপাংশ, ঠিক আছে? তাহলে উপাংশের একক আমরা কি ইউজ করব, এটা নিউটন। কেন, কারণ হচ্ছে লব্ধি ফোর্স, তো ফোর্সেরই তো উপাংশ, তাই না? ওইটাও তো একটা বল, নিউটন হবে, বুঝছি কিনা? এটা যদি ব্যাগ হয় তাহলে এখানে কি হবে মিটার পার সেকেন্ড, ব্যাগের উপাংশ, বুঝছি? আচ্ছা এই মানে খেয়াল করো, তাহলে এটা গেল আমাদের, হ্যাঁ বলো সানি ওইদিন মাকে বলে দিছিলাম না, আমি পরে বাসে গিয়ে খেয়াল করছি কি রে বললাম তো সানি, আমি আর মাকে কেন বলছি পরে মনে হচ্ছে। আচ্ছা দেখো এটা বুঝছি কিনা 6.93 নিউটন। এবার আমরা f এর উলম্ব উপাংশটা বের করব, উলম্ব উপাংশ হ্যাঁ উলম্ব উপাংশ কত হবে f sin আলফা। তাহলে আমরা এখানে এই আলফা আবার এই আলফা না, এখানে আলফাটা কত ওই যে আমরা যেটা ধরেছি, তাহলে f হচ্ছে কত এখানে 66.58 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটার মানটা বের করে ফেলো, এখানে f এর মান হচ্ছে 17.44 sin হচ্ছে 66.58 ডিগ্রি, কত আসে এটা হচ্ছে অনুভূমিক উপাংশ 16.00, ঠিক আছে এরকম মানে 16 আর কি। তাহলে এত হচ্ছে নিউটন, এটা হচ্ছে তার উলম্ব উপাংশ আর এটা হচ্ছে তার অনুভূমিক উপাংশ। আমরা কি বুঝছি এটা? ডেফিনেটলি বুঝছি। ওকে বুঝলে এবার আমাদের কুমিল্লা বোর্ড 2022 এই অঙ্কটা অলরেডি আমরা করছি, কুমিল্লা বোর্ড 2022
এখানে আমাদেরকে গরুতে কি বলতেছে, গরুতে বলতেছে প্রথম সাঁতারু লব্ধি বেগ বের করতে বলছে। পারবো না? এই যে প্রথম সাঁতারু লব্ধি বেগ, অর্থাৎ এই যে প্রথম সাঁতারু, আমি জিজ্ঞেস করতেছি তোমাদেরকে, দেখো স্রোত যাচ্ছে কোন বরাবর, স্রোত যাচ্ছে এই বরাবর, স্রোতের বেগ কত দিছে, স্রোতের বেগ বরাবর হচ্ছে u 3 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তারপরে প্রথম সাঁতারু যাইতে চাচ্ছে কোন বরাবর, এই জায়গা থেকে এইখানে যাইতে চাচ্ছে, ঠিক আছে, এ থেকে বি তে যাইতে যাচ্ছে। এখন যেহেতু নদীতে স্রোত আছে, সাঁতারু কোন দিকে নৌকা চালাবে, সাঁতারু কোন দিকে নৌকা চালাবে, এই বরাবর হচ্ছে নৌকা চালাবে ডেফিনেটলি, ঠিক আছে কিনা। এবং সে কত বেগে নৌকা চালাইছে, 5 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে সাঁতারু নৌকা চালাইছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে এইখানে এই যে লব্ধিটা, এবং সে এখান থেকে এখানে পৌঁছাই গেছে, তাহলে লব্ধিটা, এই লব্ধি ফোর্স আর স্রোতের বেগের সাথে কত ডিগ্রি কোণ করছে, 90 ডিগ্রি, ঠিক আছে না, 90 ডিগ্রি কোণ করছে না। তাহলে এই ক্ষেত্রে লব্ধি আর বের করার সূত্র আমরা জানি √ বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ √ 5 স্কয়ার মাইনাস কত হবে, 3 স্কয়ার। এটা হচ্ছে শর্টকাট, এমসিকিউ এর জন্য ডাইরেক্ট লিখে ফেলবো। কত বের হচ্ছে ধরুন বলে দাও, 25 মাইনাস 9, তাহলে কত হবে, √ 16, তার মানে কত হবে 4। তাহলে লব্ধির একটা কত, 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে কিনা, 4 কিলোমিটার পার আওয়ার। গরুর আনসার প্রথম সাধারণ লব্ধি বেগ কত, 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আর বের করার সূত্র এই যে √ u স্কয়ার প্লাস b স্কয়ার, u স্কয়ার কত, এই যে 3 স্কয়ার আর b কত 5 স্কয়ার, u স্কয়ার প্লাস b স্কয়ার 2 ইনটু কত হবে 3 ইনটু 5 cos কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এটার ভ্যালুটা বের করে ফেলো, কত আসে, √ 3 স্কয়ার যোগ 5 স্কয়ার, তারপর 2 ইনটু 3 ইনটু 5 ইনটু cos কত 120 ডিগ্রি। কত বের হচ্ছে, 4 কিলোমিটার বের হবে ডিরেক্ট। এখানে কত আসছে, গাড়ি কি বলতেছে, 36 আনসার কি বলতেছে, 4.36 এত কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আনসার কি এটা আসছে। তাহলে আমরা দেখো এরপরে চলে যাই সাঁতার প্রতিযোগিতার ফলাফল জানতে চাচ্ছে আমাদের কাছে। সাঁতার প্রতিযোগিতার ফলাফল মানে সময়, কে জিতবে, তাই তো। মানে ওই যে এই টাইপের অঙ্ক আমরা করছি, তাহলে একবার ইজিলি আমরা বলে ফেলতে পারি প্রথম সাঁতারের সময় কত লাগবে, প্রথম সাঁতারের সময় লাগবে কত বলিও না, কত বলিও না, প্রথম সাঁতারের সময় লাগবে হচ্ছে কতটুকু, দেখো প্রথম সাঁতারের কতটুকু সময় লাগবে, প্রথম সাঁতারের কতটুকু দূরত্ব অতিক্রম করছে, নদীর প্রস্থ পরিমাণ কত, সেটা 2.2 কিলোমিটার, 2.2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। প্রথম সাধারণ দূরত্ব অতিক্রম করছে কত, 2.2 কিলোমিটার। কত বেগে অতিক্রম করছে, এই যে একটু আগে যেটা আমরা দেখলাম, একটু আগে যেটা দেখলাম, ঠিক আছে। √ u স্কয়ার মাইনাস b স্কয়ার, 5 স্কয়ার মাইনাস কত 3 স্কয়ার, ঠিক আছে, 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তাহলে এটা হচ্ছে প্রথম সাঁতারের সময়। আর দ্বিতীয় সাঁতারের সময় কত লাগবে, নদীর প্রস্থ, ঠিক আছে, ডিভাইড বাই কিউ লিখব, পিওর নৌকার বেগ, নৌকার বেগটা কত 5। তাহলে এখানে কত আসে বের করে ফেলো, এত আওয়ার এত আওয়ার। তাহলে এখানে কত বের হচ্ছে, 3.55 সেকেন্ড, এটা 3.55 0.0.55, আচ্ছা 0.55, 0. হচ্ছে 557, ঠিক আছে, এত আওয়ার। তারপর এটা কত আসে, 0.44, 0.44, ঠিক আছে, এত আওয়ার। তোমাকে আমি শুধুভাবে বুঝতে বলতেছি, বাকি জানি আমি আরেকবার বলবো না, আমি দেখতে পাচ্ছি না, দেখতে না পারলে এখানে আসো। 0. হচ্ছে কত, পয়েন্ট কত 44, 0.44 কি না, 0.44 আওয়ার। তাহলে এটাকে মিনিটে নিয়ে যাও, এটাকে মিনিটে নিয়ে যাও, কত আসে 60 দ্বারা গুণ করো, এটাতে 30 আসে, কত আসে 33, এটা আসে 33 মিনিট। আর এটা কত আসে 26.4 মিনিট, ঠিক আছে। আনসার মিলাও, যে প্রথম সাঁতারের সময় লাগবে কত 33, দ্বিতীয় সাঁতারের কত লাগছে 26.4, ঠিক আছে। নৌকার ব্যাগটা কি প্রশ্ন দেওয়া থাকবে, এটা বুঝতে হবে, নৌকার ব্যাগ না, অবশ্যই দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকবে। নৌকা মুখস্থ কেন, আমি কত ব্যাগে যাবো এটা আমার উপর ডিপেন্ড করবে, এখন মুখস্থ কেন, সবাইকে এক ব্যাগে সাঁতার কাটবে। আর এটা ইউ স্কয়ার মানে বি স্কয়ার না, সূত্রটা ইউ স্কয়ার মানে বি স্কয়ার না, ইউ তো আচ্ছা এটা কি বেরোছে 33 বেরোছে, তাহলে দেখো এখানে আনসার কিন্তু ঠিকঠাকই আসছে, কিন্তু স্যার ইয়া মানে ইউ স্কয়ার মানে বি স্কয়ার না, বড় মাইনাস ছোট করছে তো মাইনাস ছোট করছে, ইউ তো ইয়ে দেওয়া আছে 3 কিলোমিটার, এটা বলেছে এখানে ওরা আমরা যেটাকে ইউ দ্বারা করি ওইটাকে ওরা মানে আমরা স্রোতের ব্যাগকে ভি দ্বারা করছি বোঝার সময়, ওরা ইউ দ্বারা লিখছে আর কি, সমস্যা তো নাই। আমরা বেসিক বোঝার সময় স্রোতের ব্যাগটাকে কি দ্বারা লিখছি, ভি দ্বারা লিখছি, ওরা ইউ দ্বারা লিখছে। এটাকে হচ্ছে আমি ইউ দ্বারা লিখছি, ওরা ভি দ্বারা লিখছে, হচ্ছে কি না এখানে হবে বেশি স্কয়ার মাইনাস কম স্কয়ার, বড় স্কেল মাইনাস ছোট স্কেল এভাবে মনে রাখো। আর বড় কোনটা, 17 নৌকার ব্যাগ অলওয়েজ বড় হবে বা 17 ব্যাগ অলওয়েজ বড় হবে, বুঝছি কি না। ইউ ভি আমরা একজনকে ইউ নামে ডাকতেছি, আরেকজন ভি নামে ডাকতেই পারে, সমস্যা তো নাই, ওর পরিচয়টা জানলে তো হচ্ছে। সবসময় 17 বেগ মাইনাস
ঠিক আছে, বড় ব্যাগ স্কয়ার মানে ছোট স্কয়ার, অলওয়েজ কে বড় হবে, সাধারণ ব্যাগটা বড় হবে। কারণ যদি সাধারণ ব্যাগ যদি নদীর এই প্রস্থের নদীর হচ্ছে স্রোতের ব্যাগের চেয়ে বেশি না হয়, তাহলে ওই নদীতে সাঁতার কাটা যাবে ঠিক আছে, কিন্তু নদী পার হওয়া যাবে না। নদী পার হইতে হলে অবশ্যই ব্যাগ কি হইতে হবে, বেশি হইতে হবে, ঠিক আছে কি? এরপর আমরা চলে যাই হচ্ছে কত নম্বরে, এরপর আমরা চলে যাই হচ্ছে সিলেট বোর্ডে। এরপর দেখো সিলেট বোর্ডটা কি বলছে আমাদেরকে, সিলেট বোর্ড 2022, সিলেট বোর্ড 2022, সিলেট বোর্ড 2022 কি বলছে আমাদেরকে, দেখা যাচ্ছে এখানে একটা স্কেলার রাশি দেওয়া আছে, গরুতে কি বলছে, বলছে এত বিন্দুতে p এর গ্রেডিয়েন্ট বের করতে বলছে, p এর গ্রেডিয়েন্ট বের করতে বলছে। দেখো ইম্পর্টেন্ট অঙ্ক এবং সহজ অঙ্ক, p এর গ্রেডিয়েন্ট, তো p টা কত দেওয়া আছে, p টা দেওয়া আছে হচ্ছে আমাদের, দেখো p টা আমাদেরকে দেওয়া আছে হচ্ছে x y z, তারপরে ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2x y টু দি পাওয়ার 4, তারপরে মাইনাস x স্কয়ার ইনটু হচ্ছে z, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের p এর মান, যেটা কিনে কি রাশি, যেটা কিনে কি রাশি, অবশ্যই একটা স্কেলার রাশি, কারণ এখানে কোনো i j k নাই। আমি x y z এর মান বসে দিলে এটা একটা ফিক্স মান চলে আসবে, বুঝছি? হ্যাঁ, তো এবার আমরা কি করব, গ্রেডিয়েন্ট বের করতে বলছে। তাহলে গ্রেডিয়েন্ট আমরা কিভাবে করব, যে এই ন্যাবলা অপারেটরটা লিখব, তারপর এর পাশে কাকে বসায় দিব, এই p টাকে সুন্দর মতো বসায় দিব। তাহলে ন্যাবলা অপারেটর কত, del বাই del x ইনটু i ভেক্টর del y ইনটু হচ্ছে কত j ভেক্টর, ঠিক আছে, ইনটু হচ্ছে j ভেক্টর, তারপরে del y del z ইনটু হচ্ছে কত k ভেক্টর, তারপরে আমরা এখানে বসায় দিচ্ছি হচ্ছে কত 2x y টু দি পাওয়ার কত 4, 2x y টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে কত x স্কয়ার z। ওকে, তাহলে আমরা এবার কি করব, এখানে নরমালি হচ্ছে এগুলো তোমাদেরকে আমি করাইছি, এরকম করাইছি না, তাহলে আমরা এটা দিয়ে নরমালি এটাকে গুণ করে ফেলতাম, এখানে এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে এটা দিয়ে এটাকে গুণ করতাম, এটা দিয়ে পুরোটাকে গুণ করতাম। এবার আমরা কি করব, এটা দিয়ে পুরোটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তাহলে i ভেক্টর আছে, i ভেক্টরটা বসে যাবে, দেন দেখো del বাই del x দিয়ে এটাকে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, তাহলে 2y টু দি পাওয়ার 4 আমার কাছে ধ্রুবক, তাহলে 2y টু দি পাওয়ার 4 বসে যাবে, ধ্রুবক গুণাকারে থাকলে যেমন আছে তেমন বসে যাবে। আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত, 2x, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট 1, তারপরে যদি তুমি ওইখানে চলে গেছো, তাহলে এরপর দেখো এই যে জ্যাডটা গুণাকার আছে বসে যাবে, x স্কয়ার ডিফারেন্সিয়েট কত হবে 2x, ঠিক আছে? তাহলে এটা বসা দিচ্ছি, তারপরে এটা দিয়ে আমি এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে প্লাস j ভেক্টর লিখলাম, তারপর দেখো এইটা দিয়ে যদি এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, এখানে 2x কি ধ্রুবক না, 2x বসে যাবে, আর y টু দি 4 এর ডিফারেন্সিয়েট কত হবে 3y3, তাহলে এই 3 2 এর সাথে গুণ করে আমি কত করে দিচ্ছি 6 করে দিচ্ছি, তারপর মাইনাস আছে, মাইনাসে লিখলাম, এখানে কি y আছে 3 দুগুণে 8 হয়, এই y টু দি পাওয়ার 4 আছে না, এক কমে যায় না, ওই তো এক কমে যাবে 3/3, ঠিক আছে? আচ্ছা সরি ভাইয়া, ঠিক আছে ভাই, সরি ভাইয়া, 8 হবে, এটা কত হবে, এখানে 8 হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দেখো এই যে 2x টা বসে যাবে, 2x টা বসে যাবে, y টু দি পাওয়ার 4, তাহলে এটা ডিফারেন্সিয়েট কত হবে 4y কত হবে কিউব, তাহলে 4 দুগুণে কত হবে আমাদের, 4 দুগুণে কত হবে আমাদের 8 হবে, বুঝছে কিনা? তাহলে 8x কত হবে y কিউব, তাহলে ওটা বলে দিছি কেন এখানে কি করতে পরের অংশে 2x লিখছেন, যে 2zx এটাতে del বাই del x এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, দেখো এই যে 2x, ওই যে স্যার x স্কয়ার ডিফারেন্স 2y টু দি পাওয়ার 4 বসে গেছে, আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত 1, তারপর এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, এই যে z বসে গেছে, আর x স্কয়ার ডিফারেন্সিয়েট কত 2x, ঠিক আছে তো, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের j ভেক্টর, j ভেক্টর দিয়ে এবার এটা দিয়ে হচ্ছে আমরা এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছি। ওকে, তাহলে এখানে কি কোথাও y আছে নাই, তাহলে এটা ডিফারেন্সিয়েট কত 0, ঠিক আছে? তারপরে চলে আসি হচ্ছে আমরা প্লাস k ভেক্টরে, এবার দেখো এটা দিয়ে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে এখানে কোথাও z আছে নাই, তাহলে এটা ডিফারেন্সিয়েট 0, আর এটা ডিফারেন্সিয়েট কত হবে, z টা বসে যাবে, আর x স্কয়ারটা বসে যাবে, আর z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েট কত হবে 1, বুঝছি কিনা? তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট অফ phi, এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অফ p, গ্রেডিয়েন্ট অফ p। এবার আমাকে বের করতে বলছে এই বিন্দুতে, এই বিন্দুতে এই জিনিসটার মান কত, তাহলে আমি বের করে ফেলবো বিন্দুটা কত 2, -1, -2, তাহলে 2, -1, -2 বিন্দুতে হচ্ছে ধৈর্য রাখতে হবে, পারো বলছে যে ধৈর্য রাখতে হবে। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা কি করব, এই 2, -1, 2 এর মানটা 2, -1, 2 এর মানটা কোথায় বসে দিব, এখানে বসে দিব, অর্থাৎ x এর জায়গায় কত বসাবো, এখানে সব x এর জায়গায় কত বসবে 2 বসবে, সব y এর জায়গায় কত বসবে -1, সব z এর জায়গায় কত বসবে -2 বসবে, এখানে যেটা আসে ওইটাই হচ্ছে আমাদের आंसर। সবাই বুঝছে কিনা? রোহিত বুঝছি?
ওই দুজন যখন বসাবো তখন আই জে কে এগুলো থাকবে, অবশ্যই থাকবে, আই জে কে এগুলো অবশ্যই থাকবে। বুঝছে কিনা সবাই? 4 নাম্বারটা আমাদেরকে বলছে যে a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যে কোনটা সলিডাল এবং কোনটা অগুণনশীল কিভাবে করতে হবে ভাইয়া? অপারেশন দ্বারা তো অপারেশন দ্বারা চার অপারেশন করে যদি 0 আসে তাহলে a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যে কোনটা সলিডাল এবং কোনটা অগুণনশীল বলছে। তাহলে আমরা কি করব দেখো, a ভেক্টরের মধ্যে a ভেক্টরের সাথে কি গুণ করব? ডট গুণন করব, ঠিক আছে? ডট গুণন করব, যদি রেজাল্ট কত আসে 0 আসে তার মানে হচ্ছে এরা সলিডাল, ঠিক আছে? ডট গুণন করব, সলিডাল প্রমাণ করতে হলে কি করতে হবে? ডট গুণন। তো তোমাদেরকে আমি এখানে একটা ব্যাপার বলি, এখানে আমাকে বলছে a আর b এর মধ্যে কোনটা সলিডাল কোনটা অগুণনশীল। তাহলে আমাকে কিন্তু দেখো এখানে আমাকে কিন্তু এখানে দেখো a ভেক্টরের সাথে নিয়ম অনুযায়ী a ভেক্টরের সাথে আমাকে কিন্তু ডট গুণনও করতে হবে, ক্রস গুণনও করতে হবে, কারণ আমি তো জানি না কোনটা সলিডাল কোনটা অগুণনশীল, জানি আমি। তাহলে কোন ভেক্টরের সাথে ডট গুণন করলে, ন্যাপলা অপারেটরে ডট গুণন করলে যদি 0 আসে তখন ওই ভেক্টরটাকে আমরা কি বলি? সলিডাল বলি, ঠিক আছে? আর ক্রস ন্যাপলা অপারেটরের সাথে কোন একটা ভেক্টরের ক্রস গুণন করলে 0 আসে সেটাকে আমরা অগুণনশীল বলি। তা আমি তো জানি না যে এই ভেক্টরের সাথে ডট গুণন করলে কি 0 আসবে কিনা বা ক্রস গুণন করলে কি 0 আসবে কিনা, আগে থেকে তো জানি না। তা আমরা একটু খেয়াল করব যে প্রথমে এই ভেক্টরের কথা বলা হয়েছে এবং সলিডাল কথা বলা হয়েছে। তো ওইজন্য হচ্ছে আমরা এই ভেক্টরের সাথে কি করব? ডট গুণন করব, 0 চলে আসবে, আই হোক 0 আসলে তো আসলো, না আসলে হচ্ছে আবার কি করতে হবে? ক্রস গুণন করতে হবে, বুঝছি? আচ্ছা, তারপরে বি ভেক্টরটা যেহেতু পরে বলছে এবং অগুণনশীল কথাটা যেহেতু পরে বলছে, তাহলে বি ভেক্টরের সাথে আমরা কি করব? ন্যাপলা অপারেটরের ক্রস গুণন করব, ঠিক আছে? 0 আসলে তো आंसर এখানেই হয়ে গেছে, 0 না আসলে আবার কি করতে হবে? ডট গুণন করতে হবে। ব্যাপারটা বুঝে গেছে? সিকোয়েন্স ঠিক রাখো, তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে। সো আমি এটা করব, তাহলে ঘাসে এই ভেক্টরটা কত বলছে দেখো, এই ভেক্টরটা আমাদেরকে বলছে 2x y, 2x প্লাস হচ্ছে কত? y, তারপরে i ভেক্টর, তারপরে 3y plus z square 3y প্লাস হচ্ছে z স্কয়ার হচ্ছে j ভেক্টর, তারপরে minus 5z plus x -5z প্লাস হচ্ছে x ইনটু হচ্ছে a ভেক্টর, ঠিক আছে? আমার প্রশ্ন তুলতে ভুল হয় কিনা একটু দেখিও। -5z প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে x, ঠিক আছে? এই হচ্ছে আমাদের a ভেক্টর। তো আমরা এটার সাথে হচ্ছে ন্যাপলা অপারেটরের ডট গুণন করতেছি, এই যে ন্যাপলা অপারেটরের ডট গুণন করতেছি, তাহলে ন্যাপলা অপারেটর হচ্ছে আমাদের del বাই del x ইনটু হচ্ছে কত? i ভেক্টর, ঠিক আছে? তারপরে del বাই del y ইনটু হচ্ছে j ভেক্টর, তারপরে কত হবে? del বাই ইনটু হচ্ছে k ভেক্টর, ঠিক আছে? তারপরে a ভেক্টর ডট a ভেক্টরটা বসাবো আমরা, এই ভেক্টরটা আমি আবারো এখানে বসাচ্ছি 2x প্লাস হচ্ছে কত? y ইনটু হচ্ছে j ভেক্টর, ঠিক আছে? j ভেক্টর না i ভেক্টর, 2x প্লাস y ইনটু হচ্ছে i ভেক্টর, তারপর আমাদের কত হচ্ছে 3y প্লাস z স্কয়ার ইনটু হচ্ছে j ভেক্টর, ঠিক আছে? তারপরে -5z প্লাস হচ্ছে কত? x, এটা -5z প্লাস হচ্ছে x, হ্যাঁ, ইনটু হচ্ছে কত? k ভেক্টর। তো আমরা ডট গুণন করে ফেলি। ডট গুণন কিভাবে করতে হবে? এটা দিয়ে প্রোডাক্টের পার্শিয়াল ডিফারেন্স, এটা দিয়ে হচ্ছে i ভেক্টরের সাথে i ভেক্টর কি করব? i ভেক্টরের সাথে i ভেক্টর গুণ করব, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। এখন ডট গুণন করলে কি i j কে এগুলো আর বসে? आंसर হচ্ছে বসে না, i j কে এগুলো আর বসে না, ঠিক আছে কিনা? হ্যাঁ বলো। পরীক্ষায় ডেল্টাকে যদি 8 মনে করে তখন কি করব? না, ডেল্টাকে 8 মনে করতে হবে, এটা কি 8 মনে রাখতেছে? এইভাবে হচ্ছে যায়, আর এখানে হচ্ছে এটা খোলা থাকবে, এই অংশটা কি থাকবে? খোলা থাকবে। মাইনাসের জন্য এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর লাগিয়ে দেবে। আচ্ছা দেখো ভাইয়া, তাহলে আমরা এই যে i j কে এগুলো কি আর বসবে? आंसर হচ্ছে না, ডট গুণনে i j কি আর বসবে না। তাহলে del বাই del x দিয়ে আমি এইটাকে কি করব? শুধুমাত্র i ভেক্টরের সাথে শুধুমাত্র i ভেক্টরে গুণ করি না, আর এখানে কি করব? পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? ঠিক আছে কি জানি? তাহলে এখানে দেখো এই যে del বাই del x দিয়ে যদি এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার দুটো গুণাকার আছে বসে যাবে, দুটো গুণাকার আছে বসে যাবে, আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট 1 আর y এর ডিফারেন্সিয়েট কত? 0, লেখার দরকার নেই। তারপর আসি এইটা দিয়ে এইটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, তাহলে এখানে 3টা গুণাকার আছে ওই জন্য বসে যাবে, y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েট কত? 1, z স্কয়ার ডিফারেন্সিয়েট কত? 0, z স্কয়ার ডিফারেন্সিয়েট 0। তারপর এটা দিয়ে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, তাহলে এখানে -5 আছে, -5টা বসে যাবে, আর z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েট 1, x এর ডিফারেন্সিয়েট কত হবে? 0, কারণ এটা আমার কাছে ধ্রুবক, বুঝছি কিনা? তাহলে এই হচ্ছে আমাদের आंसर। এখানে 2 কত হয়? না 0 হয়, 0 আসতেছে 0 এখানে आंसर আসছে কত? আমাদের 0। তার মানে আমরা বলতে পারি এই ভেক্টরটা একটা সলিড, সুতরাং এই ভেক্টরটা একটা সলিড, বুঝছি তো? ভেক্টরটি সলিড। তবে এটা আমরা বুঝছেন কেমনে? ওই যে তোমাদের বলছি সিকোয়েন্স প্রথমে এই ভেক্টরের কথা বলছে, তারপর সলিড বলছে, একটু চালাকি করবো আর কি, ঠিক আছে? নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের দোনোটা করতে হবে।
নিয়ম অনুযায়ী তোমরা যদি আগে বি ভেক্টর নিয়ে কাজ করতে তাহলে এখন তোমাকে দুটোটা করতে হবে বি ভেক্টরের উপর ল্যাপ্লাস অপারেটর ডট গুণ করে রেজাল্ট বের করে দেখলে আছে 0 আসে নাই তারপর তোমার এই ভেক্টর নিয়ে আবার কাজ করতে হবে একটু চালাক করবা প্রথমে এই ভেক্টর আছে আগে সলিন্ডার আছে ওই জন্য এই ভেক্টরকে তুমি কি করবা ডট গুণ করবা আর বি ভেক্টরকে ল্যাপ্লাস অপারেটরের সাথে ক্রস গুণ করবা বুঝছো কিনা আচ্ছা তাহলে এটা আমরা বলতে পারি সুতরাং এই ভেক্টরটা হচ্ছে একটা সলিন্ডার কারণ ল্যাপ্লাস অপারেটরের সাথে তার ডট গুণফল কত আসছে 0 আসছে কোটা বললে কোটা করে সলিডার বললে ডট দিলাম আমি আমার কেন মনে থাকবে না করতে হবে ভাই মানে এক্সট্রিম লেভেলে পড়া করতে হবে বাসায় কোনো পরীক্ষার জন্য না কোনো পরীক্ষার জন্য না কোনো পরীক্ষাকে মাথায় রেখে পড়াটা করবে না আমি তো তোমাদেরকে বলছি এক ভেক্টরটা দেখো আমাদেরকে বলছে এই ও বি এর মধ্যে কোনটা সলিন্ডার কোনটা ঘূর্ণনশীল তার মানে ওরা বলেই দিচ্ছে যে এই দুটোর মধ্যে একটা সলিন্ডার একটা অঘূর্ণনশীল ওরা বলেই দিচ্ছে যে এই দুটো ভেক্টরের মধ্যে একটা সলিন্ডার ডট কোন একটা ক্লোজ তো আমাদের কাছে কোনটা সলিন্ডার তাহলে আমি বের করে দিয়েছি যে এই ভেক্টরটা হচ্ছে সলিন্ডার ঠিক আছে কোনটা অঘূর্ণনশীল এবার বি ভেক্টর নিয়ে কাজ করব এই বি ভেক্টরটা অঘূর্ণনশীল বুঝছি কিনা দুটোটা কাজ করতে হবে না 4 নম্বরের জন্য এত বড় অঙ্ক করার দরকার নেই আর আমরা তো এই ভেক্টরটা আমরা যদি ক্রস গুণন করি সেটা কত আসবে না 0 আসবে না ডট গুণফল যেহেতু 0 আসছে ক্রস গুণফল কি আসবে না 0 আসবে না বুঝছি ডট গুণফল 0 আসলে কখনো ক্রস গুণফল কি আসবে না একটা ভেক্টরের সাথে অন্য একটা ভেক্টরের যদি ডট গুণফল 0 আসে তাহলে ওই একই ভেক্টরের সাথে এই ভেক্টরের ক্রস গুণফল কখনো 0 আসবে না ওটা বোঝা গেছে তাহলে আমরা এবার আমরা বি ভেক্টরটা দেওয়া আছে বি ভেক্টরটা বসাচ্ছি তো বি আই পরে আমাদের আর কয়টা কোশ্চেন আছে আর দুটো কোশ্চেন আছে না ওকে তো দেখো বি ভেক্টরের সাথে আমরা কি করব ক্রস গুণন করব তো আমি ডাইরেক্ট করে ফেলতেছি ঠিক আছে আমরা হচ্ছে এবার এই যে ল্যাপ্লাস অপারেটর আর হচ্ছে কত এখানে ক্রস বি ভেক্টর তো এদের মধ্যে হচ্ছে আমরা ক্রস গুণনটা করে ফেলে এখানে কত হবে del by del x del by del y আর এখানে কত হবে del by del z ঠিক আছে আর বি ভেক্টরের মানগুলো একটু বলো 6xy z কিউব তাহলে 6xy প্লাস হচ্ছে কত z কিউব তারপর হচ্ছে 3x স্কয়ার মাইনাস z 3x স্কয়ার মাইনাস z তারপরে z স্কয়ার 3x হচ্ছে কত z স্কয়ার মাইনাস y 3x হচ্ছে z স্কয়ার ঠিক আছে 3x z স্কয়ার মাইনাস হচ্ছে y ঠিক আছে তারপর এখানে সুন্দর মতো i এখানে সুন্দর মতো j এখানে সুন্দর মতো কি বসে দাও a বসে দাও ঠিক আছে কিনা তাহলে এবার হচ্ছে আমরা এটা কি করব অপারেশন করে ফেলবো শেষ তাহলে এবার আমরা হয়ে যাবে 3x z স্কয়ার মাইনাস y তাহলে করে ফেলি আমরা দেখো আমরা i ভেক্টর বসাবো ব্র্যাকেট দেব ঠিক আছে মাইনাস j ভেক্টর বসাবো ব্র্যাকেট দিব তারপরে প্লাস k ভেক্টর বসাবো ব্র্যাকেট দিব ওকে ফাইন তো i ভেক্টর যখন নিছি i ভেক্টরের কলাম বাদ i ভেক্টরের সারি বাদ এই চারটার মধ্যে গুণ হবে এইটার সাথে এইটার গুণ হবে আর এখানে গুণ না এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট হবে তাহলে del by del y দিয়ে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে এটা 0 হয়ে যাবে আর এখানে কত থাকবে -1 থাকবে তাহলে শুধু -1 থাকতেছে তারপর সূত্রের মাইনাস এইটা দিয়ে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে এটা 0 মাইনাস z এর ডিফারেন্সিয়েট কত -1 তাহলে এই -1 সেটা প্লাস হয়ে যাবে বুঝছি কিনা তারপর আসে j ভেক্টরে মানে j ভেক্টরের কলাম বাদ j ভেক্টরের সারি বাদ এইটা দিয়ে এইটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে ঠিক আছে কিনা এটা del by del x এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে কত হবে 3z স্কয়ার x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত 1 আর y এর ডিফারেন্সিয়েট কত হবে 0 দেন এইটা দিয়ে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে এখানে 6xy ডিফারেন্সিয়েট 0 আর z কিউবের ডিফারেন্সিয়েট কত হবে 3z স্কয়ার তাহলে -3z স্কয়ার বুঝছি কিনা তারপর k ভেক্টর যখন লিখবো k ভেক্টরের কলাম বাদ k ভেক্টরের সারি বাদ এই চারটার মধ্যে গুণ হবে তাহলে এইটা দিয়ে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে এখানে আমাদের কত হবে 6x 6 3 দুগুণে 6 6x তারপরে z এর ডিফারেন্সিয়েট কত 0 মাইনাস বসবে এখানে এটা দিয়ে এটাকে করব তাহলে কত হবে আমাদের 6x বসে যাবে আর y এর সাথে y ডিফারেন্সিয়েট 1 z কিউবের ডিফারেন্সিয়েট কত 0 তাহলে এখানে আমরা পাচ্ছি কত 0i মানে 0 0j মানে 0 তারপরে এখানে কত পাচ্ছি 0k তার মানে হচ্ছে 0 তার মানে ক্রস গুণফল কত আসছে 0 আসছে তার মানে ভেক্টরটা b ভেক্টরটা একটা কি অগুণনশীল b ভেক্টরটা হচ্ছে অগুণনশীল b ভেক্টরটি অগুণনশীল করতে পারবে না ক্রস গুণফল 0 আসা মানে ভেক্টরটা কি হবে অগুণনশীল বুঝছে ওকে দেখো তাহলে আমরা এবার শুরু করি হচ্ছে কত নাম্বার আমাদের এটা ঢাকা বোর্ড 2021 তো ঢাকা বোর্ড 2021 11 নম্বর কোশ্চেন এটা আমাদের তো আমি মোটামুটি 30 টা সিকিউ তোমাদের করাবো নেক্সট ক্লাসে আমরা 25 সালের আর 23 সালের এবং 24 সালের মিক্স করে কোশ্চেনগুলো দেখব কি বলছি বোঝা গেছে অর্থাৎ আমি দেখব যে কোন টাইপের গুলো করানো হয়েছে কোন টাইপের গুলো করানো হয়নি
যে টাইপগুলো করানো মানে ওই টাইপগুলো করব, ওই টাইপগুলো 25 23 আমি বের করব। বুঝা গেছে? অর্থাৎ ভেক্টরের উপরে প্রত্যেকটা টাইপের সিকিউ আমি তোমাদেরকে করাই দেব ইনশাআল্লাহ। করাই দেওয়ার পরে তোমাদেরকে বাড়ির কাছে দিব যে 15 থেকে 25 পর্যন্ত সবগুলো সিকিউ বাসায় করবা বলতে কি হাতে করতে হবে না, জাস্ট দেখবা, ঠিক আছে? এবং যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো করবা। এরপরে আমি আরেকটা ক্লাস নিব, প্রবলেম সলভিং ক্লাস, মানে তোমাদের যেই সিকিউ গুলোতে প্রবলেম হয়েছে এগুলো আমাদেরকে আমার কাছে নিয়ে আসবে, এগুলো আমি দেখা দিব, ঠিক আছে? ওই ক্লাসে প্রবলেমগুলো দেখা দিব। এরপরে ছোটখাটো একটা পরীক্ষা নিব, সিকিউ আর এমসিকিউ ছোটখাটো পরীক্ষা নিব, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমাদের 11 নম্বরটা কি বলছে? 11 নম্বরটা বলছে আমরা ওই যে অন্যান্য দেখো তোমাদের কিন্তু ডিসেম্বরে পরীক্ষা, জানুয়ারিতে পরীক্ষা, ফার্স্টের অর্ধবার্ষিক 7 তারিখে অর্ধবার্ষিক না? তো তোমরা দেখো এই যে আমি কিন্তু বারবার বলতেছি গতিবিদ্যা ক্লাসটা করে ফেলো, তোমরা আদর্শ গ্যাসের ক্লাসটা করে ফেলো, এগুলো কিন্তু অনলাইনে দিয়ে দিছি ওহিত, ওগুলো অবশ্যই করে ফেলবা, ঠিক আছে? গতিবিদ্যার ক্লাসগুলো আর আদর্শ গ্যাসের ক্লাসগুলো আছে না তোমাদের সিলেবাসে? গ্যাজেটে আছে আদর্শ গ্যাস, গতিবিদ্যা আছে, তাহলে এগুলো করে ফেলবা মাস, ঠিক আছে? আচ্ছা আর হচ্ছে ভেক্টরটা তো মাস্ট করবা, আর বিএসআই আছে তো নাকি? আচ্ছা তো দেখো এখানে আমাদের কি বলছে, গরুতে আমাদের কি বলছে? গরুতে আমাদেরকে বলছে বি ও এ ভেক্টর দ্বারা, বি ও এ ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিক ক্ষেত্রফল, ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপটা আমরা এখনো পর্যন্ত করি নাই। দুইটা ভেক্টর বলছে, এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের কি বের করতে বলছে? ক্ষেত্রফল বের করতে বলছে, ঠিক আছে? বি ও এ ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে এই যে বি ভেক্টর আছে এখানে আর আমাদের এ ভেক্টর আছে, ঠিক আছে? বি ও এ ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে। অর্থাৎ এই যে সামান্তরিকটা গঠিত হচ্ছে, এই সামান্তরিকটা কি জানতে চাচ্ছে? একটা সামান্তরিকের কি জানতে চাচ্ছে? ক্ষেত্রফল। কি দেওয়া আছে? সন্নিহিত ভেক্টরগুলো দেওয়া আছে, তাই তো? তাহলে সামান্ত ভেক্টর দেওয়া আছে, বলছে এই দুটো ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে। তখন আমরা কি করব? আমরা এইভাবে করব। দেখো আমাকে বলছে বি ও এ ভেক্টর দ্বারা, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে বি ভেক্টর ক্রস কত? এ ভেক্টর করব। যদি আমাকে বলতো এ ও বি ভেক্টর দ্বারা, তাহলে আমি কি করতাম? এ ক্রস বি লিখতাম, বুঝছে কিনা? আর এখানে কি দিতে হবে? আমাদেরকে হাফ দিতে হবে। এখানে হাফ দিছে না? হাফ আছে সামান্তরিক ক্ষেত্রফলে, সামান্তরিক ক্ষেত্রফলের সূত্রে হাফ আছে? হাফ নাই, এখানে হাফ হবে না, এটা ত্রিভুজ সূত্রের মধ্যে হাফটা হবে, নাই তো না? ত্রিভুজ সূত্রের মধ্যে হাফটা হবে। ত্রিভুজ যদি বের করতে বলে তখন আমরা কি করব? এখানে হাফ গুণ করে দিব, জাস্ট। কি বলছে বোঝা গেছে? যদি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলতো, তখন আমাদের যদি এরকম বলতো যে এ ভেক্টর এখানে, বি ভেক্টর এখানে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো, তখন আমরা কি লিখতাম? হাফ ইনটু কত লিখতাম? বি ক্রস এ লিখতাম। তখন আমরা কি লিখতাম? হাফ ইনটু বি ক্রস এ। ত্রিভুজের ক্ষেত্রফল বললে এখানে হাফ দিব, সামান্তরিকের ক্ষেত্রফল বললে এখানে কি লিখবো? বি ক্রস এ ভেক্টর লিখবো, বুঝছি কিনা? যদি আমাকে বলে বি ও এ ভেক্টর দ্বারা, তাহলে আগে বি ভেক্টরটা লিখবো, তারপরে এ ভেক্টরটা লিখবো। যদি আমাকে এ ও বি ভেক্টর দ্বারা বলে, তাহলে আগে এ ভেক্টর লিখবো, তারপর বি ভেক্টর লিখবো। এটা ইম্পর্টেন্ট কিন্তু, বুঝা গেছে কিনা? দুই ক্ষেত্রে দুইটা আনসার বের হবে কিন্তু, তো তোমাদের ভুল হয়ে যাবে। যদি আমাদের বি ও এ ভেক্টর বলে, তাহলে আগে বি ভেক্টর পরে এ ভেক্টর। তো পারবা না তোমরা? বি ভেক্টরও দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এ ভেক্টরও দেওয়া আছে, ক্রস গুণন যেটা করবে সেটাই হচ্ছে আনসার, ওইটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, বুঝছি কিনা? আচ্ছা ঠিক আছে কিনা? মান বের করবো, রুট ওভার পিস করবো, রুট ওভার দিয়ে মান বের করে ফেলবো, কোনো সমস্যা? আচ্ছা এরপর আমরা চলে যাব হচ্ছে উদ্দীপকের ভেক্টর তিনটা সমতলীয় কিনা। আর যদি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলতো, তাহলে জাস্ট হাফ দিতাম, জাস্ট হাফটা গুণ করে দিতাম, তাহলে হয়ে যেত। পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে হাফ দিয়ে করে দিতাম। না এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট কেন আসবে? তাই তো স্যার করতে। এখানে পার্শিয়াল না মানে পার্শিয়াল কেন পার্শিয়াল ডিফারেন্সিয়েট হবে? এখানে দুটো ভেক্টর, এদের মধ্যে ক্রস গুণন করব। আচ্ছা দেখো এখানে কোনো পার্শিয়াল ডিফারেন্সিয়েট না। আরে রাখবো বলতেছি তো, এখানে কোনো পার্শিয়াল ডিফারেন্স না। আমার এখানে ন্যাবলা অপারেটর আছে, চিনা নাই ন্যাবলা অপারেটর আছে, ন্যাবলা অপারেটর থাকলে না পার্শিয়াল ডিফারেন্স গাইডে করে নাই, এটা পার্শিয়াল ডিফারেন্স বুঝতেছ না। আচ্ছা যাই হোক, বুঝাই দিতে একটু না ভেক্টর গুণ না এটা তাহলে একটু বুঝাই দিও। আচ্ছা দেখো দেখো কথা বল, আর আমরা আসলে পরে আরেকটা আছে, আরেকটা কোশ্চেন করতে হবে। আমাদের কি বলছো? উদ্দীপকের ভেক্টর তিনটা সমতলীয় কিনা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেন আমরা এখন পর্যন্ত করি নাই। তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টর সমতলীয় কিনা। সমতলীয় বলতে কি বোঝায়? কোন একটা সমতলীয় বলতে কি বোঝায়? যে দেখো এইটা পুরোটা একটা হচ্ছে তল, এটা পুরোটা কি? এই বোর্ডটা পুরোটা একটা তল। তাহলে এখানে যদি একটা ভেক্টর থাকে a ভেক্টর, এই দিকে যদি একটা ভেক্টর থাকে b ভেক্টর, এই দিকে যদি একটা ভেক্টর থাকে c ভেক্টর, এই দিকে যদি আরেকটা ভেক্টর d ভেক্টর, এই প্রত্যেকটা ভেক্টর একই তলের মধ্যে আছে না? তাহলে এদেরকে কি বলা হচ্ছে? সমতলীয় ভেক্টর বলা হচ্ছে। যেই ভেক্টরগুলো একই তলে অবস্থান করে সেই ভেক্টরগুলোকে কি বলা হচ্ছে? সমতলীয় ভেক্টর বলা হচ্ছে। তাহলে তিনটা ভেক্টর সমতলীয় কিনা সেটা আমরা কিভাবে প্রুফ করব? দেখো সেটা প্রুফ করার একটা নিয়ম আছে।
মনে রাখো সমতুল্য ভেক্টর কিনা এটা প্রুফ করব কিভাবে দেখো যে কোনো দুইটা ভেক্টরের মধ্যে আমরা ক্রস গুণন করব এই তিনটা ভেক্টরের এই যে দেখো a ভেক্টর দেওয়া আছে আমাকে b ভেক্টর দেওয়া আছে তারপরে কি c ভেক্টর যে দেওয়া আছে জানতে চাচ্ছে এই তিনটা ভেক্টর কি কিনা সমতুল্য কিনা তখন আমরা কি করব এইখানে এই তিনটার যে কোনো দুইটার মধ্যে ক্রস গুণ করব যে কোনো দুইটার মধ্যে ক্রস গুণফল করব তাহলে আমি ফর एग्जांपल a আর b এর মধ্যে a আর b এর মধ্যে কি গুণন করলাম ক্রস গুণফল করলাম ঠিক আছে a আর b এর মধ্যে আমরা ক্রস গুণফল করলাম এরপরে এই ক্রস গুণফল করে একটা ভেক্টর রাশি পাইছি না এই ভেক্টর রাশির সাথে আমি ডট গুণফল করব অন্য যেটা আছে ওর সাথে ডট গুণফল করব করার পরে এটা যদি কত আসে এটা যদি আমাদের 0 আসে তার মানে এই তিনটা ভেক্টর সমতুল্য আর যদি 0 না আসে তাহলে ভেক্টর তিনটা সমতুল্য না ভেরি সিম্পল বুঝছে কিনা যদি 0 আসে তাহলে ভেক্টর তিনটা সমতুল্য হবে ভেক্টর তিনটা সমতুল্য হবে ভেক্টর তিনটি সমতুল্য আর যদি 0 না আসে এটা তাহলে সমতুল্য না কি করতে হবে বলছি যে কোনো দুটো ভেক্টরের মধ্যে শুধু a আর b এর মধ্যে করতে হবে এরকম না যে কোনো দুটো ভেক্টরের মধ্যে ক্রস গুণফল করব এবং বাকি যেটা থাকবে ওইটার সাথে এইটা ডট গুণফল করব যদি 0 আসে তাহলে সমতুল্য তাহলে আমরা প্রথমে এই কাজটা করব আমরা প্রথমে a আর b ভেক্টরের মধ্যে ক্রস গুণফল করব পারবো না ক্রস গুণফল করতে ক্রস গুণফল যেমন করে তেমন করব করার পর এখানে একটা ভেক্টর আসে পাবো কিনা ওই ভেক্টরের সাথে c ভেক্টরের ডট গুণফল করব যদি 0 আসে তাহলে ভেক্টর তিনটা সমতুল্য আর যদি 0 না আসে তাহলে সমতুল্য না বুঝছি করতে হবে এটা আমরা এরপর এটা তুলে ফেলো ম্যাথ বই আছে তো বলতে চাইছিলাম যে আজকে যে ফ্যাক্টরি এগুলো ফিজিক্স করানোর পরে ম্যাথ করাবো গ্রুপে বলতে চাইছিলাম মনে ছিল আচ্ছা দেখো তো আমরা এবার হচ্ছে 12 নম্বর সিকিউটা করব তো আমাদের 12 নম্বর সিকিউটা কি বলতেছে ভেক্টরের 12 নম্বর সিকিউ গুণতে বলতেছে a ও b এর এটা চট্টগ্রাম 2021 a ও b এর মধ্যকার কোণ বের করে এগুলো আমার দেখা দরকার নাই তাই না a আর b এর মধ্যকার কোণ বের করতে বলতে পারবো না ঘুমাইতে বের করতে পারবো না বের করে ফেলতে পারবো a আর b এর মধ্যে মধ্যকার কোণ বের করতে বলছে আর কি কোণ গুণ করব ডট আর ক্রস মানবো ডট গুণফল করব না ক্রস গুণফল করব কোনটা আমাকে a আর b এর মধ্যকার কোণ বের করতে বলছে কোণটা বের দুটোটা বের করলেই হবে ডট গুণফল দিয়েও প্রথমে কোণ বের করা যায় ক্রস গুণফল দিয়েও কোনটা ইজি ডট কোনটা ইজি অবশ্যই কি অবশ্যই ডটটা ইজি ডট গুণফল দিয়ে বের করে ফেলছি ঠিক আছে কিনা 4 নম্বর বলছে উদ্দীপকের ত্রিভুজ দ্বয়ের মধ্যে কোনটা অধিক জায়গা দখল করবে ভেরি সিম্পল ক্ষেত্রফল বের করব তাইলে হয়ে যাচ্ছে এই যে আমার এই ভেক্টর দেওয়া আছে এইদিকে আমার b ভেক্টর দেওয়া আছে ঠিক আছে আর তো এখানে হচ্ছে আমার এটার ক্ষেত্রফল বের করব আর এখানে হচ্ছে আমার কত b ভেক্টর দেওয়া আছে আর এখানে আমাদের q ভেক্টর দেওয়া আছে মান লাগবে ওটা করতে হবে না কোন তো লাগবে না আমাদের কি করতে হবে এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে যেটা বলছিলাম আচ্ছা p মানে কত বলছে দেখো p মানে বলছে 3a ভেক্টর আর b মানে কত বলছে হাফ b ভেক্টর ঠিক আছে তাহলে p ভেক্টরটা কত আসে a ভেক্টরের প্রত্যেকটা উপাদানের সাথে আগে এই ভেক্টরটা লিখে ফেলি আমরা এই ভেক্টরটা কত একটু বলো তো 2i প্লাস হচ্ছে কত √2j তারপরে মাইনাস হচ্ছে কত √3k ঠিক আছে তাহলে 3a ভেক্টরটা কত হবে এখানে প্রত্যেকটা উপাদানের সাথে দেখো 3a মানে a ভেক্টরের প্রত্যেকটা উপাদানের সাথে কত গুণ হবে 3 গুণ হবে তাহলে এটা হবে 3 দুগুণে 6 তাহলে 6i ভেক্টর এটা হবে কত 3√2j ভেক্টর তারপর এটা কত হবে -3√3a ভেক্টর এটা হচ্ছে আমার p ভেক্টর আর সেম ভাবে আমরা q ভেক্টরটাও লিখতে পারি যে q ভেক্টরটা তাহলে কত দ্বারা আছে হাফ গুণ হবে b ভেক্টরের সবগুলো উপাদানের সাথে হাফ গুণ হবে তাহলে b টা কত √3i 3j b টা হচ্ছে √3i প্লাস হচ্ছে কত √3j -2k √3j না তো 3j মাইনাস হচ্ছে কত 2k তাহলে এর সাথে হাফ গুণ হলে আমাদের কত দাঁড়াচ্ছে b ভেক্টরটা √3/2 ইনটু হচ্ছে i ভেক্টর তারপরে প্লাস j ভেক্টর -1 তারপর এখানে কত হবে -k ভেক্টর ঠিক আছে তো ভাই হাফ করলে -k ভেক্টর এই যে p ভেক্টর q ভেক্টর দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদেরকে কি করতে বলছে কোন ত্রিভুজটা বেশি জায়গা দখল করবে সিম্পল आंसर যেই ত্রিভুজের ক্ষেত্রফল বেশি হবে সেটা বেশি জায়গা দখল করবে কি বের করছে দেখো তো ওরা কি a ক্রস b বের করছে নাকি b ক্রস a বের করছে কোনটা a ক্রস b হাফ ইনটু a ক্রস b বের করছে ঠিক আছে তাহলে আমরা দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতেছি যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে হাফ ইনটু হচ্ছে কত a ক্রস হচ্ছে কত b পারবো না a আর b এর মধ্যে ক্রস গুণফল করতে এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল
পারবা কিনা না বলতে বলো আমি করে দিব পারবা তারপরে আমাকে কি বলছে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে হাফ ইনটু p ভেক্টর ক্রস q ভেক্টর তাহলে হচ্ছে আমরা এটারও ক্ষেত্রফল পাই যাচ্ছি বুঝছি কিনা এই যে হাফ গুণ করে দেব p ভেক্টর মান জানি q ভেক্টর মান জানি দ্যাটস ইট ক্রস গুণ শুরু করে হাফ গুণ করে দেব তাহলে এটা হচ্ছে আমাদের ইয়ার বুঝলি পি ভেক্টরের 3a মাইনাস নিচে লাইনটা হ্যাঁ বুঝি নাই ওটা কেমন বাইরে করতে এটা 3 এটা প্রশ্ন বলে দিয়েছে দেখো 3a মানে a ভেক্টরের প্রত্যেকটা উপাদানের সাথে 3 গুণ করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে b ভেক্টর হাফ b মানে b ভেক্টর প্রত্যেকটা উপাদানের সাথে হাফ গুণ করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে কিউ ভেক্টর u ভেক্টর এটাই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে